আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে তাণ্ডব চালিয়েছে ভারতীয়রা। তো নিউজটা পড়ছিলাম এবং সেখানে দেখছিলাম যে কিভাবে তারা ঢুকে পড়ছে, কিভাবে আতঙ্ক তৈরি করছে। আমি অনেকদিন আগে একটা কথা বলেছিলাম যে ভারতের একটা ধূলিকণাও বাংলাদেশকে ভালোবাসে না। এইটা আজকে প্রমাণ হলো। এখানে যে হাদির হত্যাকাণ্ড ঘটেছে, সেই হাদির খুনি ভারতে পালিয়েছে অথবা বাংলাদেশে লুকিয়ে আছে সেটা বিষয় না। ধরেন যদি ভারতে পালিয়ে থাকে, তাহলে এই ধরনের একজন অপরাধীকে ভারত নামের একটা রাষ্ট্র জায়গা দিল যে বাংলাদেশের একজন সন্তানকে হত্যা করে ভারতে চলে গেছে, ভারত তাকে সেফ জায়গা দিচ্ছে। ভারতের উচিত ছিল তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত দেওয়া। সেই কাজটা না করে সেখানে তাকে সোশ্যালাইজ করছে। তো এটা একটা বিষয়। আজকে রিভার্সভাবে ভারতের ক্ষেত্রেই একটা জিনিস চিন্তা করি। ভারতে যে আসাম, মেঘালয়, ত্রিপুরা এই অঞ্চলে যেই ভারতীয়রা আছে, এরা দীর্ঘদিন যাবৎ তাদের স্বাধীনতার জন্য চেষ্টা করছে এবং অনেকবার তারা বিদেশে বিদেশি সরকার তৈরি করেছে। আসামের পক্ষ থেকে করা হয়েছে, ত্রিপুরার এই অঞ্চল থেকে, যে এই অঞ্চলটাকে তারা স্বাধীন হিসেবে দেখতে চায়। এই ধরনের স্বাধীনতাকামী যে সকল অ্যাক্টিভিস্ট আছে, তারা বিভিন্ন সময় ভারতে অনিরাপদ হলে বাংলাদেশে এসে অবস্থান নিত, আবার নিরাপদ হলে তারা ভারতে চলে যেত। তো ঠিক একইভাবে আমাদের পাহাড়ে যে বিবাদগুলো হয় সেখানেও পাহাড়কে যারা অস্থিতিশীল করে, তারা এখানে অস্থিতিশীলতা করে, যখন ধরপাকড় শুরু হয় তখন ভারতে গিয়ে লুকায়। তো এইটা দুই দেশের মধ্যে একটা স্বাভাবিক অনিরাপদ একটা বন্দোবস্ত ব্যবস্থা, যে ব্যবস্থায় দুই দেশে যারা উগ্রপন্থীরা আছে তারা হলো এক দেশ আর এক দেশে আশ্রয় নেয়। এই জায়গা থেকে ভারতের যারা স্বাধীনতাকামী আছে, তো তারা অনেকবার বাংলাদেশে এসেছে এবং অনেকবার এখান থেকে আটক করে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। আমার একটা প্রশ্ন হলো যে এই রকম কোনো অপরাধী যদি ভারতে আশ্রয় নেয়, ভারত কোনো দিন তাদেরকে বাংলাদেশের হাতে কি তুলে দিয়েছে? কখনো তুলে দিয়েছে? আমাদের হাতে সেই দৃষ্টান্ত নাই যে ভারত এই আচরণটা করেছে। আজকে ভারতে দুইটা বিষয় যদি মিলে যায়, তাহলে তাকে ভারত থেকে বাংলাদেশে পুশ করার চেষ্টা করা হয়। যদি সে ভুলেও বাঙালি হয় এবং একই সাথে ভুলেও যদি সে মুসলিম হয়, অর্থাৎ একটা ব্যক্তি একই সাথে বাঙালি একই সাথে যদি মুসলিম হয়, তাহলে এটা যদি মিলে যায়, তাহলে তাকে ধরে নেয় যে এটা বাংলাদেশি এবং এই ব্লেমটা দিয়ে তাকে বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। তো একটা দেশের নাগরিককে জাস্ট ধর্মীয় এবং ভাষাগত ভিন্নতার কারণে তাকে অন্য একটা দেশে পুশ ইন করা হচ্ছে এবং সেটা আমাদেরকে গ্রহণ করতে হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে রাষ্ট্র টু রাষ্ট্র কীভাবে পিআর করে কাজ করবে আমরা জানি না। সরকারের পক্ষ থেকে কীভাবে আচরণ, কিছুদিন আগে খলিল সাহেব ভারতে গেল, ভারতে গিয়ে উনি কি কি সিদ্ধান্ত নিল আমরা জানি না সেটা। এবং তার আউটপুট কি, নিরাপত্তাগত বিষয়গুলো কি কি আলোচনা করেছে, আমাদের পানি চুক্তি বিষয়ে কি আলোচনা করেছে, এখানে ফেনী, স্বর্ণা দাস সহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে সেই বিষয়ে কি আলোচনা করা হয়েছে, এবং 26 জন 27 জন শিশুকে হত্যা করা হয়েছে সীমান্তে, সেই বিষয়েও কোনো আলোচনা হয়েছে কিনা আমরা তাও জানি না। নাকি খলিল সাহেব ভারতে গিয়ে গদগদভাবে একটা কথাবার্তা বলে এখান থেকে চলে আসছে সেটাও আমরা জানি না। তো এইটা একটা বিষয়। গত এক সপ্তাহ গেল, এর আগে সে এক সপ্তাহে 2 জন 3 জন বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো তৎপরতা, কোনো আচরণ এগুলো আমরা কখনো দেখিনি। আজকে আলোচনা করছিলাম যে ভারতে বাংলাদেশি দূতাবাস কতটা অরক্ষিত, কতটা অনিরাপদ। আজকে যেভাবে এখানে ঢুকে পড়েছে এবং বাংলাদেশের দায়িত্বশীলদেরকে হুমকির মুখে মানে ফেলেছে, সেম একই বিষয়টা কিন্তু বাংলাদেশে কখনো হয় না। এখানে অনেকবার ভারতীয় দূতাবাস ঘেরাও হয়েছে, সেখানে গিয়েছে এবং সেখানে পুলিশ বাধা দিয়েছে, আন্দোলনকারীরা থেমে গেছে। এমনটা কখনো হয়নি যে পুলিশকে সরিয়ে ভারতের দূতাবাসের মধ্যে ঢুকে গিয়ে সেখানে একটা ভায়োলেন্স করেছে, ভাঙচুর করেছে, এরকম কখনো ঘটনা ঘটেনি। কিন্তু ভারত এই অভদ্রতাটা তাদের ক্ষেত্রে দেখালো। তো এই জন্যই বলেছিলাম যে ভারত তো মানে বন্ধু হবার কোনো কারণই নাই। অনেকেই, অনেক রাজনীতিবিদরা আকারে ইঙ্গিতে কৌশলগতভাবে বলে যে ভারতকে তারা বন্ধুই ভাবতে চায়, কিন্তু তারা বন্ধুর মতো আচরণ করে না, এমনভাবে বিনয়ের সঙ্গে বলে যেন ভারত ওদের বাপ। হ্যাঁ, ওর বাপকে বিনয়ের সঙ্গে বলতে হবে যে যে হলো ভারতকে বন্ধুই ভাবতে চাই।
আমরা যখন আমাদের রাজনৈতিক কার্যক্রম ভারতের পণ্য বর্জন আন্দোলন করছিলাম, সেই সময় আমাদের এক সহযোদ্ধা তো এরকমভাবে বক্তব্য দিতে লাগে, ভারত তাদের মানে ভারত বন্ধু রাষ্ট্র এইভাবে বক্তব্য দিতে লাগে। এবং সেই বক্তব্যের সময় আমি মাইক কিনে নিয়েছিলাম। আমি মাইক কিনে নিয়েছিলাম এই জন্য যে আমরা একটা প্ল্যাটফর্ম বানিয়েছি, একটা ফ্লোর বানিয়েছি, এই ফ্লোরে দাঁড়িয়ে কেউ একজন ভারতের পক্ষে কথা বলবে, সেটা আমাদের পক্ষে হজম করা অনেক সহজ ছিল না। ঠিক আছে, এই জায়গাটাতে সামনে নির্বাচন আছে, নির্বাচনের আগে এক একটা দল এমন মতো যেন আচরণ করছে যেটা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন হচ্ছে। ঠিক আছে, একটা দল দেখেন, একটা দল যখন ভারতের প্রতি আনুগত্য স্বীকার করে, তখন সেই দলের আনুগত্যের কারণে অন্যান্য দল বলে যে আমরাও একটু সমীহ করে চলি, এত কড়াকড়ি হলে কি হয়, এভাবে আচরণ করে। যখন জামাতের আমির বলতেছে ভারত মানে হলো ভারত হলো জামাতের বন্ধু, ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, ভারত জামাতের দ্বারা ভারতের কোনো ক্ষতি হবে না, হ্যাঁ ভারতের কাছে সহযোগিতা চাই, এই যে একটা শব্দগুচ্ছ, এগুলো কিন্তু একই দিনে একটা লম্বা বক্তব্যে জামাতের আমির লম্বা বক্তব্যে নাকে খত দিয়ে বক্তব্যগুলো দিয়েছে। কেন ভাই? ভারতের সহযোগিতা নিয়ে যেতে হবে, জনগণের উপর কোনো আস্থা নাই যে জনগণ আপনাদেরকে ভোট দেবে। তো এগুলো আর কি বিষয় আমরা পরতে পরতে দেখছি। আমরা আসলে কৌশলগতভাবে এইরকম না, এরকম আমরা চাই না যে এরকম যে বিষয় যে জামাত মানে ভারতের বিরুদ্ধে। এখন কি কারণে, কি কারণে যেই জামাতের ভারতে একটা শাখা আছে, সেই জামাত কীভাবে ভারত বিরোধী হয়? তাহলে ওই শাখা বিলুপ্ত করতে হবে। জামাতে ইসলাম হিন্দ যদি জামাত যদি ভারতের বিরুদ্ধে হয়, তাহলে বলতে হবে যে আমরা যেহেতু ভারত বিরোধী, আমাদের ভারত শাখা আমরা ডিসকানেক্ট করলাম, বন্ধ করে দিলাম। সেটা কি করেছে নাকি? বা বাংলাদেশে জামাতে ইসলাম কি কখনো বলেছে যে আমরা যেহেতু পাকিস্তানের বিষয়ে, পাকিস্তান একটা ভুল করছে, গণহত্যা চালাইছে, যেহেতু ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাওয়া মানে কি ডিসকানেক্ট করা, তাই না? তাহলে সেই পাকিস্তানি জামাতের সাথে তাদের ডিসকানেক্ট করেছে। তো এই জন্যই বলেছিলাম যে আমাদের দেশে জামাত নামের যে দলটি আছে, একই সাথে ভারতের প্রতিও আনুগত্য করে, পাকিস্তানের প্রতিও আনুগত্য করে। শুনলে মন খারাপ হয়ে যাবে। তো এই জায়গাটাতে শেখ হাসিনার সময়ে আমরা যে ভারত বিরোধিতা করেছি, তো ওই সময়টাতে আমরা একটা মিছিল করেছিলাম। আগ্রাসন বিরোধী আন্দোলন কি, এটা যদি আমরা আহ, না জানি, ভিতর থেকে অনুভব না করি, তাহলে শিকড়টা কখনো বুঝবেন না। এখানে বিপ্লব নামে একজন পুলিশ কর্মকর্তা একজন হুজুরকে হ্যারাসমেন্ট করে নারায়ে তকবীর কেন বলেছে, তা আমরা প্রতিবাদ করলাম। প্রতিবাদে সেদিন কি প্রোগ্রাম দিয়েছিলাম জানেন? আমরা একটা মিছিল দিয়েছিলাম, সেই মিছিলটার নামে ছিল, সেই কর্মসূচির নামে ছিল তাকবীর মিছিল, তাকবীর মিছিল। তো তাকবীর মিছিলের মাহাত্ম্য কি, যে তাকবীর নিয়ে বিপ্লব সাহেবের এত সমস্যা, সেই তাকবীর স্লোগানটা আমরা দিয়েছি। ঠিক আছে, এই বাংলাদেশে কেউ মানে খ্রিস্টের নামে স্লোগান দেবে, কেউ আল্লাহর নামে স্লোগান দেবে, তো সমস্যা কি? সমস্যা আছে কোনো? আমি কোনো সমস্যা দেখি না। তো এগুলো আগ্রাসন বিরোধী আন্দোলনের স্বরূপটা বোঝে না, না বুঝে হইচই করে, এই ছিঁড়ে খাবে, এই ভেঙে ফেলবে, এই মেরে ফেলবে। তো এগুলো কোনো ভাষা না আসলে। দিন দিন যাচ্ছে রাজনীতির ভাষাটা অসুন্দর হয়ে যাচ্ছে। গালি ছাড়া বক্তব্য না দিলে বক্তব্য ভাইরাল হয় না, এই জন্য গালিটাকে মুখ্য হিসেবে নিচ্ছে, মানে দিচ্ছে, এবং বলতেছে এইটাই হলো জায়েজ, এবং এমনভাবে বলছে যে যে ও এত খারাপ, ওকে গালি দেওয়াই ঠিক আছে। ঠিক আছে, গালি ছাড়াও যে একটা ভদ্রভাবে কথা বলা যায়, এইটা আস্তে আস্তে অসহিষ্ণু পর্যায়ে চলে যাচ্ছে। আগ্রাসন বিরোধী আন্দোলন কি ভাই? আগ্রাসন বিরোধী আন্দোলন মানে কি ভারতের বিরোধিতা? শুধু শুধু ভারতের বিরোধিতা? আমার যে বন্দর, সেই বন্দরে এ আপনার হলো অনেক আগে 10 ট্রাক অস্ত্র নামে একটা ঘটনা, এই 10 ট্রাক অস্ত্র যদি বাংলাদেশের সরকারের রাজনৈতিক কৌশল হয়, যে এই রাজনৈতিক কৌশল হিসেবে 10 ট্রাক অস্ত্র সরকার এনেছে, তাহলে কি এই 10 ট্রাক অস্ত্র ভাইরাল হওয়া বা প্রকাশ পাওয়া উচিত ছিল বন্দরে? যদি সরকারেরই পলিসি হয়, বলেন, সরকারটা একটা পলিসি করছে সার্বভৌমত্বের জন্য 10 ট্রাক অস্ত্র কোনো একটা কাজে ব্যবহার করবে, এটা কি ফাঁস হওয়া উচিত ছিল? তাহলে যারা ফাঁস করেছিল তারা বিদেশিদের এজেন্ট নাকি? আবার এই 10 ট্রাক অস্ত্র তো পার্বত্য এলাকায় ব্যবহার করার জন্য কেউ ঢুকাতে পারে। দুই দিক থেকে বিবেচনা করেন, ঢুকাতে পারে না? যে আমাদের আমাদের ভারতের 7 সিস্টার, আমার 3 সিস্টার, দূরে তো টেনশনে, দূরে তো সেম সিচুয়েশনে। ভারতের 7 সিস্টার যেরকম টেনশন এরিয়াতে আছে, আমার 7 সিস্টারও সেম একইভাবে, ওখানেও 25 কিলোমিটার লেন্থ, এখানেও অল্প লেন্থ, তাহলে একই সিচুয়েশন। তাহলে সেটাকে বিচ্ছিন্ন করার জন্য তো 10 ট্রাক অস্ত্র নিয়ে আসতে পারে। তা আমরা সার্বভৌমত্বের সংজ্ঞা বলতে আমরা কি বুঝি? সার্বভৌমত্বের সংজ্ঞা বলতে আমরা যেটা বুঝি যে আমার আমার সোভারেন্টিন মানে আমার আমার সংকট
বিদেশিদের দ্বারা যদি তৈরি হয় ওইটাই সার্বভৌমত্বের সংকট। এখানে বন্দরে আমার ইরান থেকে মালামাল আনা প্রয়োজন হতে পারে, আমার রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন হতে পারে, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের সঙ্গে আমি সামরিক বিষয়ে চুক্তি করতে পারি, আমার মালামাল আসবে, আমার এখান থেকে পণ্য যাবে, আমার বন্দরে কোন দেশ থেকে কী আসবে এটা যদি ফাঁস হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? আমরা কখন ডিপি ওয়ার্ল্ডের বিরোধিতা করলাম ভাই, জানতে হবে এটা। আমরা যখন দেখলাম ডিপি ওয়ার্ল্ডের যেই 28 কর্মকর্তা বাংলাদেশে আসছে তার 24 জনের নামে শেষে যখন শ্রী রাম এরকমভাবে ভারতীয় নাম, তো তখন তো আমার দুশ্চিন্তা লেগে গেছে ভাই, যে এই ডিপি ওয়ার্ল্ড এটা আসলে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান নাকি এটার মানে ইনসাইড ইনসাইড হলো এটার ভারত। আমরা তো বিরোধিতা না করে থাকতে পারি নাই, বাস্তবতা এটাই তো। কয়েকদিন আগে দেখেছেন না যে চাল আমদানি করা হচ্ছে দুবাই থেকে, মানে দুবাই কোনোদিন চাল চাল উৎপাদন করছে নাকি? হ্যাঁ, পরবর্তীতে দেখা গেল যে ওটা দুবাইয়ের কোম্পানি, কোম্পানি দুবাই রেজিস্ট্রেশন করা, কিন্তু উদ্যোক্তা ভারতীয়, এবং সেই চালটাও যাবে ভারতীয়। তাহলে ভারতীয় চাল দুবাই দিয়ে ঘুরে বাংলাদেশে ঢুকাবে, তাহলে কি দুবাই চাল হয়ে গেল? এই বিষয়গুলো বুঝতে হবে। এখানে পশ্চিমারা যেটা করে আমাদের বিভিন্ন ক্ষেত্রে সরাসরি তারা আপনার হলো কোনো একটা দেশে ঢুকতে পারে না, তখন তারা প্রক্সি টুলস দিয়ে ঢোকে। প্রক্সি বোঝেন তো আপনার? ভিপিএন প্রক্সি আছে না? প্রক্সি যখন বিভিন্ন সাইট ব্লক থাকে, সামহাইন ওয়েবসাইটে ঢুকলে ব্লক পাওয়া যায়, এরকম অনেক সাইটে নিত্য নিউজে আমরা ব্লক পেয়েছি। এই যে ব্লকগুলো করে দেয় এটাকে কিসের মাধ্যমে ঢোকে? তখন প্রক্সির মাধ্যমে, ভিপিএনের মাধ্যমে, অত সরাসরি ঢুকতে পারেন না আপনারা। তো এইরকমই বিভিন্ন আপনার হলো আন্তর্জাতিক পলিসি মেকাররা সরাসরি কোনো একটা দেশে ঢুকতে পারে না, তখন তারা বন্দর ব্যবস্থাপনার নামে ঢোকে, তারপরে হলো নিরাপত্তা সহযোগিতার নামে ঢোকে, অর্থ সহযোগিতার নামে ঢোকে, তারপরে মানবিক সহযোগিতা এগুলোর নামে ঢোকে। পাহাড়ে যতগুলো এনজিও আছে, একটা এনজিও এখানে প্রয়োজন আছে? সরকার কাজ করে না এখানে, এনজিওগুলো এখানে কি কাজ করে? বাস্তবে দেখায় যে কয়েকটা বিস্কুটের প্যাকেট দিচ্ছে, আবার দেখায় যে সেখানে মাটিতে মাদুর পেতে সেখানে লেখাপড়া করায়। আহা রে, এই কাজে সেখানে আমাদের পাহাড় শিক্ষিত হয়ে গেল এই এনজিওর কার্যক্রমে। আসলে এনজিওর কার্যক্রমে সেখানে করে নাকি সেখানে অস্ত্রের খেলা আছে, সেখানে নিরাপত্তার খেলা আছে? তো এই বিষয়গুলো আমরা ভুলে গেলে চলবে? রোহিঙ্গা, এখানে রোহিঙ্গা এরিয়ার মধ্যে আপনারা দেখেননি কতগুলো ধারালো অস্ত্র একবারে গুদাম? দেখেননি কে কে ঢুকাইছে? এগুলো এনজিওরা ঢুকাইছে না? ওটা সমতল থেকে ঢুকতে পারবে? ওখানে এনজিওরা তাদের বিস্কুটের প্যাকেটের মাঝে এগুলো ঢুকাইছে, খাবারের ত্রাণের প্যাকেটের মাঝে এগুলো ঢুকাইছে। এই সহজ বিষয়গুলো, সার্বভৌমত্বের ব্যাখ্যাগুলো না বুঝে যাহা তা ভাবে, মানে একটা কমন ডায়লগ শুরু হয়েছে যে ভারতের দালাল, ভারতের দালাল, যাকে তুই একটা দালাল, তুই একটা দালাল, তুই একটা দালাল, মানে ও ভারতকে কিছু করতে পারে না, ওই এখন আইসা বাংলাদেশের নাগরিকদেরকেই ভারতের দালাল বলা শুরু করে দিয়েছে। তো এগুলো তো জনগণের মাঝে একটা বিভ্রান্ত করছে। সার্বভৌমত্বের মানে সঠিক শিক্ষা যে কতটা জরুরি এইটা যদি না বুঝে তাহলে কীভাবে হবে? সার্বভৌমত্ব কি? আমার পলিসি মেকিংয়ে আমরা বসে বসে করব। আমেরিকাকে, জাপান, জার্মানিকে কে, আমাদের পলিসি আমরা করব, এইটাই হলো সোয়ারেন্টিন। আপনাদেরকে একটা কথা বলছি, আপনার বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরের পানি আপনাকে একটা পথচারী বালতিতে করে নিয়ে আপনার কাছে বিক্রি করতে আসছে। আপনি সেই পানি বলছেন যে আপনার কাছ থেকে 50 টাকা চাইছে, আপনি বলবেন না তুই কি পাগল, আমার কাছে আমার পুকুরের পানি বিক্রি করতে আসছো? তো কখনো তো প্রশ্ন করেননি যে এই বাংলাদেশে অনেকগুলো ওয়াসার পানির প্রজেক্ট আছে যেগুলো বিদেশি কোম্পানি এসে এখানে আমার মাটির নিচ থেকে পানি তুলে তুলে আমার কাছে বিক্রি করে, কেন বাংলাদেশি কোম্পানি পারে না? বাংলাদেশি কোম্পানি পারে না? তাহলে বাংলাদেশি কোম্পানি যদি না পারে তাহলে ওয়াসার এমডিকে 6 লাখ টাকা বেতন দিচ্ছেন কেন আপনারা? এই মারলে 6 হাজার টাকা বেতন দেওয়ার দরকার কি? এগুলো কারে বোঝাবো? কারে বোঝাবো? আমার মাটির নিচের পানি কিনলে অ্যাকোয়াফিনা, পেপসি, কোকাকোলা তারা তুলে তুলে বিক্রি করে, কেন এই পানির ব্যবসাটা আমি করতে পারি না? হ্যাঁ, পানির ব্যবসাটা আমি করতে পারি না? গ্রামগঞ্জে, উপজেলা পর্যায়ে চাইলেই উদ্যোক্তারা করতে পারে। দরকার আছে চট্টগ্রাম থেকে পানি উৎপাদন করে বগুড়ায় নিয়ে গিয়ে বিক্রি করা? সার্বভৌমত্বের সংকটগুলো বোঝে না। এই যে গ্যাস ফিল্ডগুলো বাপেক্সের কাছ থেকে নিয়ে শেভরনকে দেবে, নাইকোকে দেবে, তো দিয়ে লাভ কি? একটা উদাহরণ দিচ্ছি, আপনার এলাকায় কোনো টিউবওয়েল নাই, একটা মাত্র পুকুর আছে, সেই পুকুরে পানিগুলো শুকিয়ে যাচ্ছে, আপনি তখন কি করেন? পুকুরটা আরেকটু খুঁড়েন যাতে করে একটু পানি জমা হয়, ওখান থেকে এক বালতি পানি এসে খাইতে পারেন। এটাই করেন না? এটাই তো করেন। তাহলে আপনার পুকুরে পানি না থাকলেও পুকুর আরেকটু খুঁড়ে আপনি পানি তোলার চেষ্টা করেন, আপনার চেষ্টা, আপনার খেতে হবে, আসতে হবে। ঠিক একইভাবে আমাদের যে গ্যাস ফিল্ডগুলো আছে, এগুলো যখন বিদেশি কোম্পানি নাই তখন ধরেন 1000 ঘনফুট গ্যাস সে উত্তোলন করবে, কিন্তু যখন 500 ঘনফুট গ্যাস থাকে তখন সে তুলতে চায় না, বলে এটা তো আমাদের লাভজনক হবে না। কিন্তু যদি বাংলাদেশি কোম্পানি হতো তখন সে বলতো 500 ঘনফুট তাতে কী হচ্ছে, এটা তুললে এইটুকু দিয়ে মানুষ ঘরে তুলে জ্বালাবে। আর বিদেশি কোম্পানি কি করবে? গ্যাস যেহেতু কম, তারা কোম্পানি এখানে গ্যাস ফিল্ড বানাইছে, তারা এখানে নিচে ঢালাই করে দেবে, অথবা গ্যাস ফিল্ডে আগুন লাগাই দিয়ে এখান থেকে চলে যাবে। দেয়নি এর আগে আগুন? তো সার্বভৌমত্ব এই সংকটগুলো বোঝে না। পাবনায় যে গ্যাস ফিল্ডটা আবিষ্কার হলো,
বাপেস গিয়ে পরীক্ষা করলো, গ্যাস পাবনায় ভাসছে। পরে শেভরন, নাইকন সেসব বিদেশি কোম্পানি গিয়ে পরীক্ষা করলো, বলবো না এখানে কোনো গ্যাস নাই। পরবর্তীতে জানা গেলো একই ভৌগোলিক প্লেটে ভারতে গ্যাস উত্তোলন হয়, সেই গ্যাস উত্তোলনে এখানে যদি গ্যাস তোলে ওই গ্যাস কমে যাবে, গ্যাস তোলা হয়নি। এখন আমরা পারছি সেখানে গ্যাস উত্তোলন করতে পারি নাই। তো সার্বভৌমত্বের এই লড়াইগুলো বোঝে না। নতুন করে আরেকটা কথা বলতেছে, সামরিক প্রশিক্ষণ দেবে নাগরিকদেরকে। বাপ রে বাপ, সার্বভৌমত্বের ব্যাখ্যাগুলো যদি না বোঝে তাহলে তো মানে পারবে না। গতদিন সংসদ ভবনের এখানে একদল লোক দৌড়ে গেল, কি করলো, বিপ্লবী সরকার গঠন করবে। আচ্ছা, এই লোকগুলো যদি সামরিক শিক্ষায় শিক্ষিত হতো, সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হতো, তাহলে সেনাবাহিনীর বাপের ক্ষমতা আছে এই লোকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে? ওরা তো সেনাবাহিনীর গুলি কাড়ে নিয়ে ওখানে বিপ্লব ঘটাই দিত, পুলিশের বন্দুক কাড়ে নিলে বিপ্লব ঘটাই দিত। সুতরাং রাজনীতির ভাষা না বুঝা মানে একটা বিপ্লব চিল্লাচিল্লি করলে সামরিক প্রশিক্ষণ দেবে আসিফ মাহমুদ, তো এটা তো বোঝার বিষয় আছে। আমরা কি বলি সার্বভৌমত্বের ভাষায়? আমরা বলি দেখেন এখানে ঘাটতারামি করছে না, গোয়ার্তুমি করছে না ইউক্রেন রাশিয়ার সঙ্গে, তো মারা খাইছে না ইউক্রেন, সবসময় গোয়ার্তুমি করে না ইউক্রেন। একজন যোগ্য রাষ্ট্র প্রধান হলে ওখানে গাছ দেখাতে গেছে। ও যোগ্য যদি হইতো ও একসঙ্গে ইউরোপের সাইডটাও মেনটেন করতো, রাশিয়ার সাইডটাও মেনটেন করতো, এটাই দেশকে রক্ষা করা। ঠিক আছে, ওখানে বন্দুক নিয়ে একটা দেশের বিরুদ্ধে গুলিস করা করা একটা দক্ষতা না। রাষ্ট্র একটা কঠিন একটা বিষয়। এই সময়ে এসে ওই তুর্কি সময়ের মতো অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে লাফাইয়ে পড়ে না, ঘোড়ার ওপর চলে বিপ্লব হয় না, এত সহজ না। এখানে সামাজিক ভারসাম্য, রাষ্ট্রের ভারসাম্য, এই অনেকগুলো বিষয় রয়েছে। সামরিক প্রশিক্ষণ না, শব্দটা হবে সামরিক শিক্ষা, সংক্ষিপ্ত সামরিক শিক্ষা। নাগরিকদেরকে শিক্ষা দিতে হবে সংক্ষিপ্ত নাগরিক শিক্ষা, শব্দটা শেখেন। সংক্ষিপ্ত নাগরিক শিক্ষায় কি থাকবে? প্রাথমিক চিকিৎসা থাকবে, সাঁতার থাকবে, ভলেন্টিয়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ থাকবে, ভিএফআর যেটাকে বলে, হ্যাঁ, দুর্যোগ ব্যবস্থাপনা থাকবে। এগুলো হলো সংক্ষিপ্ত সামরিক শিক্ষা। একটা লোকের হাত কেটে গেলে রক্ত পড়া বন্ধ হয় না, বাঁচবে কিভাবে? ব্যান্ডেজ দিলেও বন্ধ হবে না, ওষুধ খেলেও বন্ধ হবে না। ওই লোকের রক্ত পড়া বন্ধ করার উপায় কি? সেনাবাহিনীর কাছে সংক্ষিপ্ত সামরিক শিক্ষা আছে যে কীভাবে রক্ত পড়া বন্ধ হয়। মাথা থেকে 1 ইঞ্চি উপরে হাত তুললে ওখান থেকে আর রক্ত বের হবে না এক ফোঁটাও। হাতের এই পাশে গুলি লেগেছে, রক্ত পড়া বন্ধ হচ্ছে না, আপনার একটা অসুখ আছে, রক্ত পড়া বন্ধ হবে না। ভিটামিন কে রক্ত জমাট বাঁধায়, কিন্তু আপনার শরীরে ভিটামিন কে সমস্যা নাই, কি করবে? রক্ত পড়া বন্ধ হবে কিভাবে? জাস্ট এই পাশটা উঁচু করে শুয়ে গেলেই এক ফোঁটা আবার রক্ত পড়বে না। পা থেকে রক্ত পড়ছে, দাঁড়ায় থাকলে রক্ত দ্বিগুণ হারে বাড়বে, সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে পাটা একটু উপর দিকে দিলে এক ফোঁটা রক্ত বন্ধ হবে না। ফেনীতে আমরা ত্রাণ কার্যক্রমে গিয়েছিলাম, যারা সাঁতার পারে না তারা সেখানে উদ্ধার কাজে গেছে, পরে সেখানে স্পিডবোট পাড়ায় তাদেরকে উদ্ধার করা লাগতেছে। এখানে সংক্ষিপ্ত সামরিক শিক্ষা থাকলে আপনি সাঁতার জানতেন, আপনাকে উদ্ধার করার প্রয়োজন হতো না। তো এই বিষয়গুলো, সার্বভৌমত্বের শিক্ষাটা কীভাবে নার্সিং হবে, এখানে সংক্ষিপ্ত সামরিক শিক্ষার পরিবর্তে যদি সারা বাংলাদেশের সব নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে ফেলান, তাহলে তো ভারত আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তা আপনি কি ভারতের সঙ্গে আলটিমেটলি যুদ্ধ চান? ভারত এবং বাংলাদেশ যুদ্ধ শুরু হলে এই যুদ্ধ কোনোদিন শেষ হবে? পাকনামির কথা বহুত বহুত বলা যায়, কিন্তু ঠেলা আসলে ঠেলা সামলাতে পারবে না। ঠেলা আসলে ওই সেনাবাহিনীর এপিসিতে করে ওটা দৌড় দিবে না। তো এটাই হলো বিষয়। এখানে লড়াইটা কৌশলের লড়াই। ভারত বাংলাদেশ যে সম্পর্কের জায়গা, এই সম্পর্কের জায়গাটা ন্যায় বিচারের একটা প্রশ্ন। সেই ন্যায় বিচারের প্রশ্নটা কিভাবে আসবে? আমার পানিগুলো বন্ধ করে দিয়েছে, আমার পানি বন্ধ করে রেখেছে, ফেনী নদী থেকে পানি প্রত্যাহার করতেছে, এখনও করতেছে প্রত্যাহার। কই, বন্ধ তো করতে পারি নাই, এখনও বন্ধ করতে পারি নাই। ফেনী নদীতে পানির যেখানে অবস্থান, ওর ওই পাশে ভারতকে পানি না দিলে পানি না খেয়ে মরবে। সেই জায়গায় ফেনী নদীর পানি দিচ্ছি। আমি ওর কাছ থেকে 1 গ্লাস পানি যদি দেই, তাহলে আমি একটা নদী খুলে নেব। 2 গ্লাস পানি দিলে 2টা নদী খুলে নেব। 3 গ্লাস পানি দিলে 3টা নদী খুলে নেব, না হলে 1 গ্লাস পানি দেবো না আমি। তো রাষ্ট্র একটা কৌশলগত বিষয়। জামাত এত ভারত বিরোধী, কোনোদিন তিস্তা নিয়ে তো প্রোগ্রাম করলো না, কোনোদিন ফেলানি হত্যা নিয়ে কোনোদিন প্রোগ্রাম করলো না। ওদের একটা মিছিল কোনোদিন দেখাতে পারবে না জামাত ইসলামের ব্যানারে ফেলানি হত্যার বিচার চাইছে কোনোদিন? বলছে কোনোদিন? তো ওই ঠেলা তো বিএনপিকে সামলাতে হয়, আমাদেরকে সামলাতে হয়, আমাদেরকেই এই আগ্রাসন বিরোধী লড়াইটা করতে হয়। তো এইখানে হইচই বহুত করা যায়, গালি দেওয়া যায়, গালি দিয়ে পরে আর ঠেলা সামলান যায় না, সরি বলতে হয়। ঠিক আছে। তো ভারতে যেই দূতাবাসে বাংলাদেশের উপর যে হ্যারাসমেন্টের ঘটনা ঘটছে, এগুলো কৌশলগতভাবে ব্যবস্থাপনা করতে হয়। এগুলো উগ্রতার বিষয় না। আমরা যে জায়গা থেকে টাইট দিতে পারবো সেই ঠিক না করতে পারি। আমি এখন পর্যন্ত আন্তর্জাতিক আদালতে পানির জন্য মামলাই করতে পারিনি, কোনো সরকার করে না। একমাত্র বেগম জিয়া সাহস করছিল, সেই বেগম জিয়াকে ভারত ফালাই দিছে 16 বছর ধরে ক্ষমতায় আসতে দেয় নাই। কেন দেয়নি? ভারত বিরোধিতার কারণে। সেই বিএনপিকে এই খাটা শয়তানগুলো, ইতরগুলো এখন ভারতের দালাল বানানোর চেষ্টা করতেছে। যারা 16 বছর ভারতের সঙ্গে শত্রুতার কারণে ক্ষমতায় আসতে পারে নাই, সেই বিএনপিকে 16 বছর পরে সম্ভাবনা তৈরি হয়েছে, ওই একই এজেন্ডা নিয়ে কাজ করতেছে যে বিএনপি ঠেকাও। তাহলে ভারত 16 বছর ধরে বিএনপি ঠেকায় রাখছে, সেই ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই শয়তানগুলো বলতেছে বিএনপি ঠেকাও।
ঠিক আছে, তো আমরা তো ভিন্ন দল, আলাদা একটা রাজনৈতিক কার্যক্রম করি। তো তারপরে বলতে হয়, কারণ দেশ সবার আগে বাংলাদেশ কোন জায়গায় ভালো হবে। রাজনীতির পলিসি, পার্শ্ববর্তী দেশ কোনো সময় শক্তিশালী রাজনৈতিক দলকে সমর্থন করে না। পার্শ্ববর্তী দেশ যেটা করে সেটা হলো শয়তানি করে, ষড়যন্ত্র করে, এবং ষড়যন্ত্র করার জন্য প্রধান দলকে নিয়ে ষড়যন্ত্র করে না, প্রধান দলের বিরুদ্ধে ছোট দলকে দিয়ে ষড়যন্ত্র করে। আর সেটাই হলো ছোট দল। ঠিক আছে, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।